তো গ্রাজুয়েশন পাশ করা হলো, আমি ফটোগ্রাফি নিয়ে মেতে উঠলাম এবং বাড়ির লোক যথারীতি বললো যে বা তোমাকে চাকরি করতে হবে। চাকরি কোথায় পাই? চাকরি নেই ওই সময়, চাকরির খুব দুরবস্থা। কম্পিউটার যারা জানে তাদের একটু চাকরি আছে, তা আবার আমাকে ঠেলে ঠুলে কম্পিউটারের একটা কোর্স করাতে হতো। এবার কি কোর্স কি আমি জাস্ট জানি না। কম্পিউটারটা ওই সময় খায় না মাথায় দেয় আমি জানি না। অতক্ষণ বসে কাজ করা সেটাও বলে না, দুরূহ কাজ আমার পক্ষে, কিন্তু করলাম। তো যাই হোক, সেখানে হঠাৎ করেই একটা কি করব কি না করব খুব ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন চলছে। এর মধ্য থেকে আমাকে হঠাৎই মনে হলো, কয়েকজন মিলে শুরু করলাম একটা দল। তখন দলটা নেহাতি মানে এরকম ওই বছরে একবার করে কিছু একটা করবো এরকম একটা ব্যাপার, বা করব না বা করছি না কন্টিনিউ এরকম একটা ব্যাপার। নাটক কি, থিয়েটার কি জানি না, কিছু জানি না, শুরু করলাম আর কি। করা যায়, চেষ্টা থাকলে কিছু একটা করে নেওয়া যায়। তা যাই হোক, ধীরে ধীরে যখন শুরুটা করলাম, শুরু করার বেশ কয়েক বছর বাদে আমার প্রথম রিয়েলাইজেশন হলো যে আমি নাটকটা জাস্ট কিছু জানি না, কিচ্ছু জানি না। আমার তখন মনে হলো যে এবার একটু কিছু শেখা দরকার। করছি যখন, তাহলে সেটা পড়াশোনা করা দরকার, সেটাকে নিয়ে চর্চা করা দরকার। তো তারপর থেকে শুরু হলো আমার বই পড়া। এর মাঝে বলে রাখি যে আমার যেহেতু একটা সিনেমার দিকে সিনেমা করব, সবসময় আমি চেয়েছি একটা সিনেমার দিকে যাব বা সিনেমা করব, সিনেমাটোগ্রাফি করব। তো আমার সবসময় মনে হয়েছিল যে এটা নিয়ে পড়াশোনা করা দরকার। তো এটা নিয়ে পড়তে গিয়ে আমি বিভিন্ন ধরনের বই পড়েছিলাম, তার মধ্যে নাটকের কিছু বই ছিল। আমার খুব ইন্টারেস্ট লাগতো সেগুলো পড়তে, বই পড়তে ভীষণ ইন্টারেস্ট লাগতো, সিনেমা দেখতে লাগতো। ফলে কোনো রকম ভাবে হয়তো কিছু জিনিস ভেতরে ঢুকে গিয়েছিল, যে কারণে হয়তো করতে পেরেছি কিছু কাজ, সামান্যই কাজ করেছি। যাই হোক, পরবর্তীকালে আমি যখন শুরু করি সিরিয়াসলি, তখন আমার মনে হয়েছিল যে এইবার দরকার, এবার যাই কিছু করি না কেন এবার দরকার। আমার যেহেতু একটা পড়ার অভ্যেস ছিল, আমি কবিতার বই প্রচুর পড়তাম, সাহিত্য পড়তাম, আমি নাটকের বই পড়তে শুরু করলাম, ফিকশন নন ফিকশন কিভাবে ইমপ্লিমেন্ট করা হয়, ইউটিউব দেখে কিভাবে কি করা হয়, বা নাটক দেখা যাকে বলে। তার আগে নাটক দেখতাম না, নাটক দেখা শুরু করলাম। এইভাবে আস্তে আস্তে এগোচ্ছিলাম। তো কখন যে সাম্পান তৈরি হয়ে উঠলো আমরা অনেকেই তা বুঝতে পারিনি। যাই হোক, সেটা হয়ে উঠলো এবং পরবর্তীকালে অনেক বিখ্যাত এবং অনেক গুণী মানুষের কি বলবো মানে আমার মতন বেগুন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে, কথা বলেছে, তাদের স্নেহ পেয়েছে। এটাকে আমি আমি নিজেকে অন্তত ভীষণ ভাগ্যবান বলে মনে করি। যাই হোক, এইভাবে চলছিল এবং চলতে চলতে যখন আমি দেখলাম যে বড় হলে নাটক করাটা খুব দুঃসাধ্য একটা ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে। দুঃসাধ্য এই কারণ, আমাদের মতন দল, আমি ছোট দল বড় দল এই কারণ বলছি, আমাদের মতন অর্থনৈতিক সামর্থ্যহীন যাদের দল, তাদের পক্ষে একটা বড় দলের একটা নাটক করাই একটা বিশাল ব্যাপার। মানে একটা শো করা মানে বিশাল একটা অঙ্ক বেরিয়ে যাওয়া, সেটাকে তোলা বিভিন্ন জায়গা থেকে, যা তো যায় নিজেদের পকেট থেকেই যায়, তো সেটা ভীষণ দুঃসাধ্য একটা ব্যাপার। তখন মনে হলো যে কেন আমি নাটকটার অন্য ফর্মগুলো খুঁজে দেখি না। এই থেকেই আসে ইন্টিমেট থিয়েটারের একটা জায়গা। সেখানটায় আমি নিজেকে চেষ্টা করি জানার কিভাবে কি করা যায়। সেখান থেকে কিছু নাটক আমাদের আছে, আমাদের দলের 3টে বা 4টে নাটক বোধহয় রয়েছে, শুধুমাত্র ইন্টিমেট থিয়েটারকে ভেবে ভাবনা চিন্তা করেই করা। সেখানটায় একটা যেটা সুবিধে হলো সেটা হচ্ছে যে অর্থনৈতিক যে সমস্যাটা অনেকটা মিটলো। এই ক্ষেত্রে আমি বলবো যে আমাদের যেহেতু হল ভাড়া করতে হচ্ছে না, আলাদা করে লাইট ভাড়া করতে হচ্ছে না, সেগুলো অনেকটা বেঁচে গেল টাকা। তো এই তো গেল আমার একটা সাধারণ কথা। ওরা অনেকগুলো প্রশ্ন পাঠিয়েছিল, তো সেখান থেকে আমি চেষ্টা করছি যতটা সম্ভব উত্তরটা দেওয়ার, টু দি পয়েন্ট উত্তর দেওয়ারই চেষ্টা করব।
তার মধ্যে একটা প্রশ্ন হচ্ছে যে থিয়েটারকে কি প্রফেশন হিসেবে নেওয়া যায় বা প্রফেশনালিজম কাকে বলে। আমি প্রথম কথা বলে দিই, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি খুব ক্ষুদ্র মানুষ। থিয়েটারকে প্রফেশন হিসেবে নেওয়া যায় কিনা বা প্রফেশনালিজম কাকে বলে এটা হয়তো বা বলতে পারি, কিন্তু থিয়েটারকে প্রফেশন হিসেবে নেওয়া যায় কিনা বলতে গেলে আমি জানি না আমি কতটা বলার যোগ্য। তার কারণ আমি নিজে শুধুমাত্র থিয়েটারের উপর ভর করে বেঁচে নেই। থিয়েটার থেকে আমার একটি পয়সাও আসে না, ওটা আমার একদম মনের ব্যাপার। আমার মনে হয়েছিল যে আমি কিছু বলতে চাই, তার একটা প্ল্যাটফর্ম দরকার, সেখান থেকেই থিয়েটার হয়তো আমার ভেতরে তৈরি হয়েছে। কিন্তু অনেকেই প্রফেশন হিসাবে নিচ্ছে, অনেকেই ভালো কাজ করছেন, নিশ্চয়ই তারা ভাবনা চিন্তা করেই এ পথে এগিয়েছেন। নিশ্চয়ই প্রফেশন হিসেবে নেওয়া যায়, তার কারণ অনেক উদাহরণ আমাদের সামনে আছে। আর প্রফেশনালিজম যদি আমি বলে থাকি সেক্ষেত্রে এক্ষেত্রে বোধহয় একটু বলতে পারি, তার কারণ প্রফেশনালিজম শব্দটা শুধুমাত্র তো থিয়েটারে নয়, সর্বক্ষেত্রে সর্বকাজে এটা বিরাজ করে। তাই যেহেতু আমার অ্যাজ এ ইউএক্স ডিজাইনার, অ্যাজ এ ওয়েব ডিজাইনারের একটা 10 বছরের ক্যারিয়ার রয়েছে, এবং তার সাথে আমি থিয়েটারটা করেছি, আমি দীর্ঘদিন ফটোগ্রাফি করেছি। তাই প্রফেশনালিজম বলতে শুধুমাত্র এটা নয় যে আমি গেলাম কোনো জায়গায়, সেখানটা থেকে টাকা নিলাম এবং টাকাটা নিলেই আমি প্রফেশনালিজমের একদম কি বলবো মুখ্য চরিত্র হয়ে উঠলাম, না, তেমনটা নয়। কিন্তু প্রথমত আমি কাজটা জানি কিনা, সেটা আমি থিয়েটার করি, সেটা আমি ঘাস কাটি, সেটা আমি কম্পিউটার নিয়ে টুকটাক করি বা কোদাল চালাই, হোয়াট এভার, যা কিছু হতে পারে, যে আমি কাজটা প্রথম কথা জানি কিনা, যে কাজটার জন্য আমি যাচ্ছি বা যে কাজটার জন্য আমাকে ডাকা হয়েছে সেটা আমি জানি কিনা। হতে পারে আমি কম জানি, হতে পারে আমি বেশি জানি, হতে পারে খুব ভালো জানি, সেটা আলাদা ব্যাপার। কিন্তু আদৌ কি কিছু জানি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে যে প্রফেশনালিজম হচ্ছে তুমি যে কাজটা করছো সেটা দায়িত্ব নিয়ে করছো, কেউ তোমায় দায়িত্ব দিয়েছে বা তুমি নিজেই নিয়েছো সেই দায়িত্বটা, তুমি সময় মতন সঠিকভাবে সেটাকে প্রেজেন্ট করছো। হতে পারে তুমি এখান থেকে একটি পয়সাও না পেতে পারো। অনেকেই আছে যে টাকা দেওয়া হচ্ছে না কেন, ডেফিনেটলি টাকা অবশ্যই দেওয়া উচিত, সবাইকে দেওয়া উচিত সব ক্ষেত্রে, সেটা নিয়ে প্রশ্ন তোলে। কিন্তু দুটো আলাদা ব্যাপার, এটা আমাদের একটু মনে রাখা দরকার। প্রথমত হচ্ছে যে আমি যে ছেলেটি বা মেয়েটিকে ডাকছি তাকে সত্যি আমার টাকা দেওয়ার সামর্থ্য আছে কিনা আমার ভেবে নেওয়া দরকার, আমি নতুন করে ভাবছি। আর দ্বিতীয়ত হচ্ছে যে আসছে বা আমিও যদি কোথাও যাই, আমার এই প্রশ্নটা থাকা উচিত, এই টাকাটি নেওয়ার যোগ্যতা কি আমার আমি অর্জন করেছি? যদি না করে থাকি তাহলে বোধহয় আমার না যাওয়াই ভালো। আমার যদি মনে হয়ে থাকে যে এই অর্জন আমি করিনি বা এই যোগ্যতাটা আমার নেই, তাহলে বোধহয় না করা ভালো। আমার একদম পুরো আমি একদম কর্পোরেট সেক্টরের একটা বা অন্যান্য জায়গারও বলছি, ইন্টার্ন বলে একটা শব্দ আছে, সেখানটায় অধিকাংশ ক্ষেত্রেই আমাদের করতো আর কি, প্রায় কিছু টাকা না দিয়েই খাটিয়ে নিত, কিন্তু তবু আমরা করতে যেতাম। তার একটা প্রধান কারণ হচ্ছে আমরা কাজটা শিখতে চাইতাম, যাতে আমরা ভবিষ্যতে অন্য কোথাও গেলে আমি নিজের কিছু ডেভেলপ করতে পারি বা নিজের অন্য কোথাও গেলে ভালো কাজ করতে পারি, সেই জন্য। আবার কেউ কেউ টাকা দিত আর কি, দেয়ও, সেটা চল এখনো আছে। কিন্তু এইটার সাথে প্রফেশনালিজম গুলিয়ে ফেলাটা কিন্তু উচিত না। শুধুমাত্র টাকার আদান প্রদানে কিন্তু প্রফেশনালিজম নয়। প্রফেশনালিজম একটা মেন্টালিটি, একটা প্র্যাকটিস আমার মনে হয়, সেটা আমাদের প্রত্যেককেই করে বেড়াতে হয়। আমরা কেউ কম পারি, কেউ বেশি পারি, কেউ খুব ভালো পারি। আমি হয়তো কোনো জায়গায় পারি না, আবার আমি হয়তো অন্য কোনো জায়গায় পারি, এরকম অনেক জায়গা রয়েছে। এটা একটা গেল। আচ্ছা, ভালো থিয়েটার মন্দ থিয়েটার, এখানটায় আমি জানি না আমি এটার বলার যোগ্য কিনা। আমি একটা খুব ছোট ঘটনা শেয়ার করি। সেটা হচ্ছে যে আমার একদম প্রথম দিকে, যখন আমি কিছু জানতাম না, একদম প্রথম যে থিয়েটারটা হয়েছিল সেখানটায় দেখার পরে আমার এক সিনিয়র দাদা, সে তখন খুব সিরিয়াসলি থিয়েটারটা করে। আমি সেটাও জানতাম না যে সে এতটা সিরিয়াসলি করে। আমি জিজ্ঞেস করেছিলাম তাকে যে কেমন হয়েছে বলো, তো সে আমাকে একটা খুব সুন্দর কথা বলেছিল।
বলেছিল দেখ কেমন হয়েছে, আমি তো দেখে বলে দিলাম ভালো হয়েছে খারাপ হয়েছে, খুব ভালো হয়েছে বা খুব খারাপ হয়েছে, কিন্তু তাতে তোদের যে পরিশ্রমটা আছে সেটা কি মিথ্যে হয়ে যায়? প্রথমে সেটা দেখা দরকার। আমার সত্যি কথা বলতে আমি থিয়েটার জীবনের ওই প্রথম শোয়ের পরে ওই শব্দগুলো আমার এখনো কানে বাজে, যে সত্যি কথা একটা কাজ আমরা বলে দিলাম খুব খারাপ হয়েছে, হতেই পারে আমার ভালো লাগেনি, নাই লাগতে পারে, কিন্তু অনেক কিছু বিচার করে তবে ভালো মন্দ এটা বলা উচিত। আর আমার যেটা ভালো লেগেছে কারোর সাথে মন্দ লেগেছে, আমার যেটা মন্দ লেগেছে কারোর সেটা ভালো লেগেছে, এটা হতেই পারে। এটা গেল একটা দিক। আর পরিশ্রমটা আমরা কখনোই কিন্তু জাস্ট একটা শব্দে ভালো লাগলো না খারাপ লাগলো না এটা দিয়ে বিচার করতে পারি না। আমরা সেই বোধহয় বিচারের জায়গাটায়, জানি না অন্য কেউ গিয়েছে কিনা, আমি যাইনি, তাই আমি এটা বলবো না যেটা মন্দ থিয়েটার এটা ভালো থিয়েটার। এটা এটা এই প্রশ্নটাই আমার বড় অদ্ভুত লেগেছে, এটা আমি বলতেই চাই না। পরিশ্রমটা তুমি করেছো তো, সেখানটায় তোমার সততাটা রয়েছে, তার দাম বিশাল। সৌদের একটা প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যে অভিনেত্রী বা অভিনেতা না পরিচালক কার কাজটা বেশি কঠিন? এটা না একটা অদ্ভুত প্রশ্ন। এটা এরকম হয় না। থিয়েটারটা বা যে কোনো কাজই আর কি, যে সমস্ত কালেকটিভ ওয়ার্ক, অনেকের অবদান থাকে সেখানটায়, কেউ একজন সেটাকে নিয়ে এগিয়ে গেল এমনটা হয় না। মানে ব্যাপারটা ওই ফুটবল ম্যাচের মতন বা ক্রিকেট খেলার মতন। ক্রিকেট খেলায় তবুও বা একজনকে বাঁচিয়ে দিতে পারে, বোধহয় ফুটবল খেলায় এরকমটা হয় না। গোলের জন্য কাউকে না কাউকে পাস করাতে হয়। মেসি যদি মনে করে যে একাই সে গোল দেবে, একাই সে জিতিয়ে নিয়ে যাবে, তার পাস ঠাসের কোনো দরকার নেই, তাহলে তো আর্জেন্টিনা আরেকবার হয়ে যেত মেসি থাকাকালীন চ্যাম্পিয়ন। সে যাই হোক হলো না বিশ্ব চ্যাম্পিয়ন। আমি খুব ভক্ত মেসির। তো থিয়েটারটাও সেরকম ডেফিনেটলি। এটা বোধহয়, আমি জানি না, আমি যেহেতু অভিনয় করি না, আমার এটা মনে হয় যে কোনো পরিচালক যদি একই সাথে অভিনয় এবং পরিচালনার কাজটা করে, সেক্ষেত্রে বোধহয় তার ক্ষেত্রে অনেকটা বেশি চাপ হয়ে যায়। কার চাপ বেশি এটা এটা বিচার করা যায় না এভাবে। অনেক কিছু কথা তাহলে বলতে হয়, অনেকটা বড় হয়ে যাবে সেক্ষেত্রে ভিডিওটা, দেখতে নাও ভালো লাগতে পারে। রাজনীতি আর থিয়েটার এই দুটো আলাদা হতে পারে না। ইনফ্যাক্ট আমি মনে করি যে কোনো জীবনযাপন এবং রাজনীতি এই দুটোও আলাদা হতে পারে না। থিয়েটার তো দূরস্থান, প্রত্যেকটা জায়গাতেই পলিটিক্স আছে। কোনো মানুষ অ্যাপলিটিক্যাল নয়, হতে পারে না। মানুষ জন্মগতভাবে পলিটিক্যাল। একটু ভেবে দেখলে আমরা বুঝতে পারবো যে আমরা সবসময় কিছু না কিছু পলিটিক্স করে যাচ্ছি। সেটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু কখনোই আলাদা নয়। এবার কোনো রাজনৈতিক দল আর কোনো থিয়েটার দল এটা আলাদা কিনা সে প্রশ্নে যদি বলা হয়, তাহলে আমি বলবো যে হ্যাঁ, সেখানটায় কিছু তো অবশ্যই আলাদা, তার উদ্দেশ্য লক্ষ্য এই সমস্ত কিছু থাকে, সেই দুটো আলাদা। কিন্তু কোনো থিয়েটার অ্যাপলিটিক্যাল অরাজনৈতিক এটা আমি বিশ্বাস করি না, এটা হতে পারে না। যে পরিচালক থাকে বা যে অভিনয় করে কোনো থিয়েটারে বা কোনো নাটকে, প্রত্যেকটা নাটকই তার কাছে না তার সন্তানের মতন থাকে। কে ভালো কে খারাপ এটা হতে কখনোই পারে না। তাই আমার কোন নাটকটাকে আমি কোন পর্যায়ে রাখবো, এটা ভালো ছিল না এটা খারাপ, এটা অতি ভালো, এভাবে কখনো বলা যেতে পারে না। আমি অন্তত বলতে পারবো না। আমি যখন প্রথম নাটকটা করেছিলাম সেটাও যে পরিমাণ উৎসাহ উত্তেজনা নিয়ে করেছিলাম, লাস্ট যে নাটকটা করলাম আমরা ভোমা, তাতেও উৎসাহে বা কি বলবো তোমার উত্তেজনায় কোনো রকম কোনো খামতি ছিল না, বরঞ্চ বেশি ছিল। তো পরিশ্রম তো ডেফিনেটলি বেশি ছিল। তো সেভাবে কিছু বলা যেতে একেবারেই পারে না, সেভাবে কেউ বলতে পারে না। আমি তো অতি ক্ষুদ্র মানুষ, এটা বলাটা উচিত না। নেপোটিজম নিয়ে
আমার আলাদা করে কোনো বক্তব্য এই কারণে থাকবে না, তার কারণ আমি মনে করি নেপোটিজম সর্বত্র রয়েছে। নেপোটিজমের বাংলা করলে তো দাঁড়ায় যে স্বজন পোষণ। তা সেই স্বজন পোষণটা কিন্তু আমাদের বাড়ি থেকে শুরু হয়। তাই নেপোটিজম নিয়ে মাথা ঘামিয়ে বা চিৎকার করে খুব বেশি দূর এগোনো যায় না। কারণ আলটিমেটলি পারফর্মটা তোমাকে হয় মাঠে করতে হয়, পারফর্মটা তোমাকে হয় স্টেজে করতে হয়, পারফর্মটা তোমাকে তোমার কাজের ক্ষেত্রে করতে হয়। সেখানটায় তুমি একা, কেউ তোমার হয়ে ব্যাট ধরে দেবে না, কেউ তোমার হয়ে ডায়লগ বলে দেবে না, কেউ তোমার হয়ে লাইটটা তুমি নিতে পারছো কিনা সেটা দেখবে না। সেই কাজগুলো তোমাকে একাই করতে হবে। এবং নেপোটিজম বলে আমি কাজ পেলাম না, হতেই পারে স্বজন পোষণের জন্য হয়তো পেল না অনেকে, বা আমি নেপোটিজমের শিকার তো বটেই, তো তার মানে আমাকে কেউ আটকে রাখতে পেরেছে না? পারেনি। নেপোটিজম হলে অনেকেই অনেক কিছু করে নিত, এমনটা যদি বলা হয় তাহলে তো অভিষেক বচ্চন এখন 1 নম্বর নায়ক থাকতো, তাই না? তো সেটা তো সে নয়। তো আরো অনেক এরকম উদাহরণ রয়েছে যে নেপোটিজমের জন্য সে কিছু করতে পারেনি, বা নেপোটিজমের জন্যই সে কিছু করেছে, এটা হয় না। আর স্বজন পোষণ বা ফেভারিটিজম এটা সর্বত্র রয়েছে, পৃথিবীর সর্বক্ষেত্রে রয়েছে, সব কাজে রয়েছে, ইভেন বাড়িতে রয়েছে। বাড়িতেও দেখা যাবে যে কেউ আমাদের একজন ফেভারিট রয়েছে, তাকে আমি আলাদা করে তার সাথে কথা বলি, বা তাকে আমি চকলেটের একটু টুকরো বেশি হলে তাকে দিই, মাছের টুকরোটা একটু বেশি হলে তাকে দিই। এটা রয়েছে কথাগুলো, এগুলো যদি বলতে চাই তাহলে অত্যন্ত বিতর্কিত একটা বিষয়ে চলে যাব। আমি অন্তত বিশ্বাস করি না যে শুধুমাত্র নেপোটিজম দিয়ে বিশাল কিছু করে ফেলা যায়, না বস, হয় না। সৌরভ গাঙ্গুলি একটা খুব কথা বলেছিল যে আমি যখন মাঠে ঢুকি, দড়িটা পেরোই, ব্যাট হাতে আমাকে একাই দাঁড়াতে হয়। তো নেপোটিজমের উদাহরণ সৌরভ গাঙ্গুলির থেকে তো বোধহয় আর বড় কিছু দেওয়া যায় না। তার কারণ সৌরভ গাঙ্গুলি যখন দলে ঢুকেছিল বলা হয়েছিল চণ্ডী গাঙ্গুলির জন্য, ওনার বাবা চণ্ডী গাঙ্গুলির জন্যই উনি চান্স পেয়েছেন। এবং ওকে যখন ছাঁটাই করা হয় তখন বলা হয়েছিল যে বোম্বাই লবির জন্য ওকে ছাঁটাই করা হয়েছে। মানে উনি নেপোটিজমের পজিটিভ শিকার এবং নেগেটিভ শিকার, দুটোই বলা যেতে পারে। তো তারপর তো উনি তার খেলাটা দেখিয়েছেন। তো পারফর্ম যদি তুমি করো, তুমি ঠিকই থাকবে যে কোনো জায়গায়। আর যদি না করতে পারো, শত নেপোটিজম করেও তোমায় কেউ বাঁচিয়ে রাখতে পারবে না। এটা হচ্ছে ভীষণ সত্যি কথা। দলের প্রধান হিসেবে কি করা উচিত? মাথা ঠান্ডা রাখা উচিত ভীষণ রকম। তার কারণ অনেক কিছু সামলাতে হয়। তো সব থেকে বড় ব্যাপার হচ্ছে যে ম্যানেজমেন্ট। কারণ প্রত্যেকটা মানুষ তো আলাদা, রঙের মতন। তো মাথা ঠান্ডা রাখাটা খুবই জরুরি। সব সময় যে রাখতে পারি আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলছি সেটা নয়, খুব গরম হয়, চিৎকার চেঁচামেচি হই হুল্লোড় এই সমস্ত তো কিছু থাকেই। তো এগুলোকে আমি মনে করি যে থিয়েটারের একটা পার্ট। মানে থিয়েটার না করলে, আমি যদি কোনো কর্পোরেট সেক্টরের প্রধান হতাম আমি এটা করতাম না, কারণ সেখানে আমার অন্য রুলস চলে। তো থিয়েটার বলেই এটা সম্ভব। অনেক বেশি রকম অ্যাক্টিভ থাকতে হয়, ফিজিক্যাল, মেন্টাল, ভার্বাল, এবং অনেক বেশি রকমভাবে অ্যাবিউজ হতে হয়। হ্যাঁ, আমি পরিচালকের কথাই বলছি। কিছু না করেও তার নামে এমন কিছু দোষ চাপিয়ে দেওয়া যায় যেগুলো সহজেই লোকে বিশ্বাস করবে। আবার কিছু করে একদম থ্যাঙ্কলেস জবের মতন তুমি কিচ্ছু করনি, তুমি দেখোনি, তুমি এই করনি, সেই কারণে এই সমস্ত কিছু হয়। তবে আমি মনে করি এই সব কিছুই থিয়েটারের অংশ বা জীবনের অংশ বলা যেতে পারে। থিয়েটার না করলেও এটা অন্য কেউ অন্য জায়গায় করতো, অন্য কোনো রকম ভাবে। তো দিনের শেষে ভালোই লাগে। এই সমস্ত কিছু একটা পারফরমেন্সের পরে সব থেকে বড় ব্যাপার যেটা, যে প্রচন্ড ঝগড়া, প্রচন্ড ঝামেলা, এই সমস্ত কিছু শেষ হয়ে যায় যখন একটা পারফরমেন্স সাকসেসফুলি আমরা নামাতে পারি, আমরা যেভাবে চেয়েছিলাম সেভাবে। একটা দর্শকও যখন উঠে দাঁড়িয়ে হাততালি দেয়, সেটার থেকে বড় পাওনা আমরা প্রত্যেকে যারা মঞ্চে কাজ করি আমরা জানি সেটা কি ভয়ঙ্কর ভাবে একটা আকর্ষণীয় ব্যাপার আমাদের কাছে।
তো এই সমস্ত কিছু থাকে, এই সমস্ত কিছু থাকতে হবে। শুধু দলের প্রধান হিসাবেই নয়, আমার মনে হয় যে ঠান্ডা মাথা হওয়াটা এবং ম্যানেজমেন্টটা বোধহয় যারা পরিচালক নয় তাদেরও থাকাটা উচিত, অনেকেরই আছে।